রাজধানীর পুরনো পল্টনে জামান টাওয়ারের আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, জামান টাওয়ারের 4র্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর 5টা 40 মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছায় 14টি ইউনিট, তবে উদ্ধার কাজ চালায় 9টি। এরই মধ্যে ভবনের ভেতরে থাকায় লোকজনকেও উদ্ধার করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। গত 18 ফেব্রুয়ারি ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটের এক সভায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। দর্শক, কুয়েটের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা, তারা কি বলছেন, কি ধরনের অসুবিধার মুখে পড়ছেন তারা? অসুবিধার মুখে বলতে কি, যে আমি এখানে এসেছি আরো ঘন্টা খানিক আগে, সাতটার দিকে, তখন থেকে দেখেছি যে বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু হলে নেই। এই কারণে যে গত 18ই ফেব্রুয়ারি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটে জরুরি সভা ডেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনিক এবং একাডেমিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘোষণার পরপরই আসলে শিক্ষার্থীরা অনেকেই, অধিকাংশই হল ত্যাগ করেছে। কিছু শিক্ষার্থী ছিল যারা আন্দোলনরত ছিলেন, তারা ছিলেন। গতকালকে এই ঘোষণা আসার পরে নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণার নোটিশ এবং আজকে সকাল 10টা পর্যন্ত হল ত্যাগের নোটিশ আসার পরে সকাল থেকেই যারা বিক্ষিপ্তভাবে ছিলেন হলগুলোতে, তারা হল ছাড়তে শুরু করেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন নিরাপত্তাজনিত কারণে হল ছাড়তে হবে, এই কারণে তারা তাদের নিরাপত্তার কথা ভেবেই তারা হল ছাড়ছেন। এছাড়া তারা বারংবার যে কথাটা বলছেন যে প্রশাসন, অর্থাৎ কুয়েট প্রশাসন তাদেরকে নিরাপত্তা হয়েছে, সেটা ক্যাম্পাসের ভেতর এবং ক্যাম্পাসের বাইরে। যেহেতু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সুতরাং ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা না থাকায় তারা হল ছাড়ছেন। এবং একই সাথে তারা এইও বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিরাপত্তা দিতে পারছে না এবং তারা আত্মসমর্পণ করেছেন অনেকটা, সেহেতু তারা আর হলে থাকতে চান না। আর শিক্ষার্থীরা বলছেন যে দ্রুত সমস্যার সমাধান হোক এবং ক্যাম্পাসে তারা ফিরে আসুক, লেখাপড়া আবার শুরু হোক, সেশন জট মুক্ত থাকুক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কনক, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। আমরা পরবর্তী সংযোগে আবারও নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ইন্টার্নদের কর্মবিরতির কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনেরা। মঙ্গলবার হাসপাতালের সামনে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে মানববন্ধনে তারা জানান, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। চিকিৎসকরা আজ কি কর্মসূচি পালন করছেন? হাসপাতালের রোগীদের দুর্ভোগের কথা জানাবেন।
তৃষা, আজকে এই ইন্টার্ন চিকিৎসকদের যে কমপ্লিট শাটডাউন বা কর্মবিরতি যেটি বলি না কেন, সেটি চতুর্থ দিনে গড়িয়েছে। গতকাল পর্যন্ত তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন, তাদের যে 5 দফা দাবি সেটি পূরণ না হওয়ায় তারা নতুন করে আবারও কিন্তু 48 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছেন এবং 48 ঘন্টা তাদের কর্মসূচিটি মোট কথা তারা বর্ধিত করেছেন। এই যে কর্মসূচি আমরা যেটি গতকাল দেখেছিলাম যে শুধুমাত্র যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তারাই নয়, তাদের সাথে রাজশাহী মেডিকেল কলেজের যে শিক্ষার্থী, প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ থেকে সকল স্তরের শিক্ষার্থীরা কিন্তু তাদের এই ক্লাস পরীক্ষা বর্জন করে এই চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। পাশাপাশি আমরা আরো যেটি দেখেছি, গতকাল শিক্ষকরা, বেশ কয়েকজন শিক্ষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সহ আরো বেশ কয়েকজন শিক্ষকও কিন্তু শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে তারা রাস্তায় দাঁড়িয়েছেন, মানববন্ধন করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন। যেটি আসলে বলছেন ইন্টার্ন চিকিৎসকরা, তারা নতুন করে 48 ঘন্টা আরো তাদের যে কর্মবিরতি বাড়িয়েছেন, এর মধ্যে তাদের 5 দফা দাবি যদি আদায় না হয় তবে তারা কিন্তু যেটি বলছেন যে মিড লেভেলে যে সমস্ত ডাক্তাররা আছেন যারা এখন এই হাসপাতালটি এই রোগী দেখাশোনা করছেন, তারাও এই ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা জানিয়ে তারাও কিন্তু কর্মবিরতিতে আসতে পারেন, এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে। তো এটি হলে কিন্তু এক ধরনের ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, কারণ আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নয়, এই সরকারি হাসপাতালগুলোর মূল যে কাজটি বলা হয়ে থাকে হাসপাতালের প্রাণ এই ইন্টার্ন চিকিৎসকদের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, 277 জন ইন্টার্ন চিকিৎসক কিন্তু বিভিন্ন ধাপে ধাপে সেবা দিয়ে আসেন রোগীদের, কিন্তু এই 257 জন একসাথে তারা কাজ বন্ধ রেখেছেন। আমরা কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্করকে বিশ্বাসের সাথে, তো তিনি যেটি বলছেন যে হ্যাঁ, এটি তো স্বাভাবিক, যেহেতু এতজন ডাক্তার একসাথে যদি কাজ বন্ধ রাখেন এটি তো প্রভাব পড়ছে। মিড লেভেলের ডাক্তাররা আসলে হাসপাতালটি রোগী দেখাশোনা করছেন, রোগীর চিকিৎসা দিচ্ছেন। তো আসলে যেটি ভোগান্তির কথা আমরা, আপনি জানতে চাইছিলেন যে সাধারণ যে সমস্ত রোগীর স্বজনদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, তারাও কিন্তু বলছেন যে সমস্যা তো হচ্ছেই, কারণ একটি রোগী হাসপাতালে ভর্তি হবার পরে তাদেরকে রিসিভ করা, তাদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা, তাদের প্রাথমিক যে চিকিৎসাটা হাসপাতালের ভেতরে সেটি কিন্তু ইন্টার্ন চিকিৎসকরাই করে থাকেন এই কাজগুলো। এর পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ আছে, বহি বিভাগ আছে, কোথাও কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কাজ করছেন না। তো এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি তো আজকে চতুর্থ দিনে এই ভোগান্তি গড়িয়েছে। এরপরে আসলে এখন দেখার বিষয়। তবে ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তাদের দাবিগুলো যদি এই মুহূর্তে মেনে নেওয়া হয় তারা এই মুহূর্ত থেকেই কাজে ফিরবেন, অন্যথায় তারা এই মুহূর্তে কাজে যোগ দিবেন। রুশু, আপনি আছেন সেখানে থাকুন আর খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাশিদুল হক রুশুর সাথে। চলে যাচ্ছে পরের সংবাদে। কমপ্লিট শাটডাউনের সময় আরও 48 ঘন্টা বৃদ্ধি করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাত 9টায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা দ্রুত তাদের 5 দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় শতাধিক ইন্টার্ন চিকিৎসক উপস্থিত ছিলেন। ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। সকালে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘোরে। পরে চৌমুহনীর বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরের জাদুঘরের সামনে এসে মানববন্ধন করে। এ সময় তারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের কঠিন হস্তক্ষেপ কামনা করেন।
একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে সেখানে মানববন্ধন করে বক্তারা বলেন, আবু সাঈদ ও মুগ্ধের রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু প্রশাসন দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বগুড়া জাস্টিস ফর জুলাইয়ের উদ্যোগে মানববন্ধন করে জেলা সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘোরে। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের কানাইখালী প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। শাকিলা শম্পা, ৭১। সারা দেশে চলমান অস্থিরতা সামাল দিতে না পারায় চট্টগ্রামের স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে এই লাল কার্ড প্রদর্শন করা হয়। এ সময় নাগরিক কমিটির প্রতিনিধিরা স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, দেশে নৈরাজ্য অরাজকতা চলছে, এটি দমনে ব্যর্থ হলে গদি ছেড়ে দিন। সন্ত্রাসী চাঁদাবাজরা খুন ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে নাগরিকদের জীবনকে হুমকির মধ্যে ফেলেছে উল্লেখ করে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনকারীদের হত্যা করেছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে নৈরাজ্য ঘটিয়ে অস্থিতিশীলতার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তারা। ষড়যন্ত্রমূলকভাবে ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বিনষ্টকারী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বুঝতে পারতেছি এটা পলাতক হাসিনা এগুলা করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমার দাবি একটাই, আমরা শান্তিভাবে বাঁচতে চাচ্ছি। মেয়েরা, আমরা ছাত্র আন্দোলনের সময় মেয়েরা যখন সম্মুখ সারিতে ছিল তখন তো এসব ঘটে নাই, কিন্তু এখন যখন হাসিনা পদত্যাগ করলো, পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেল, এখন কেন অস্থির পরিস্থিতি হচ্ছে দেশে? আমরা হায়েনাকে সরিয়ে হায়েনা হতে চাই না। এটা একটু আমাদের সবাইকে খুব সচেতনভাবে মেনে চলার অনুরোধ এবং আমাদের প্রত্যেকটা স্তর থেকে এটা আমাদের বাস্তবায়ন করা উচিত। চট্টগ্রামের ডাবল মোরিং এলাকার বারিক বিল্ডিং মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ছিনতাইকারীদের একটি চক্রকে ধরতে গিয়ে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল ও এসআই জামিল। তবে আহত হবার পরে অন্য পুলিশ সদস্যরা চক্রের 3 সদস্য তারেক, রবি ও জুয়েলকে আটক করেছে। এছাড়াও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের সরঞ্জাম সহ 2 লাখেরও বেশি টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা সংঘবদ্ধ মেহেদি মনির গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে 30-এরও বেশি ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। এর আগেও তারা আটক হয়ে 2 মাস আগে জামিনে বের হয়। এদিকে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে এবং তারা আশঙ্কামুক্ত জানিয়েছে পুলিশ। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, নীলফামারী, মেহেরপুর সহ 9 জেলায় সমাবেশ করেছে বিএনপি। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল নোমানের মৃত্যুর কারণে স্থগিত করা হয় চট্টগ্রাম উত্তরের সমাবেশ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার নীলফামারী শহীদ মিনার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি মানবে না বলে হুঁশিয়ার করেন তিনি। দেরি করলে দেরির ফলাফল কি জানেন? ওই মঈন ফখরুদ্দিনের মতো লেট করব, লেট দেরি করব, চলবে না। চলবে, ২ বলে চলবে। অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের মেট্রো হল মোড়ে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। যারা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য দুর্বিসন্ধমূলক, আপনাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক।
কোন পরিস্থিতিতে দেশের মঙ্গলের জন্য এটা আমরা চান না। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী ময়দানে সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা বিএনপি। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিকে ঠেকানোর জন্য ষড়যন্ত্রকারীরা এক হচ্ছে। এছাড়া দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। জাতির সামনে বলেন যে সকল রাজনৈতিক দল এই সংস্কারের প্রস্তাবে একমত হচ্ছে, তারপরে নির্বাচনটা দিয়ে দেন। কারণ একটা পার্লামেন্টের সংস্কার, একটা সংশোধনী আনার ক্ষমতা আপনার এই সরকারের নাই, আমারও নাই। এদিকে স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি সংকট মোকাবেলায় বিএনপি হাল ধরেছিল বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। মঙ্গলবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। স্বাধীনতা ঘোষণা করা জিয়াউর রহমান করেছিল। এ সময় তারেক রহমানের নেতৃত্বে সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে বলেও দাবি করেন তিনি। খালেদা জিয়া আপসীনভাবে নেতৃত্ব দিল, এরশাদের পতন হলো এবং তারেক রহমানের নেতৃত্বের সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ হলো। পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে শহরের আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত হয় জনসমাবেশ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল বিএনপি নয়। বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির সমাবেশ হয়। সেখানে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী বলেন, জাতিকে মুক্ত করতেই বিএনপি নির্বাচন চাচ্ছে। এছাড়া খাগড়াছড়িতেও বিএনপির সমাবেশ হয়। শারমিন স্বপ্না, ৭১। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নলডাঙ্গা উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, একটি দেশকে ধ্বংস করতে হলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, আর সেটাই করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। তাই বিএনপি আগামী দিনে ক্ষমতায় এসে ভেঙে পড়া শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করলেই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান। একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের শিক্ষকরা সাদা খাতা কাগজ লিখে দিয়ে আসলো, সে কি জিপি ফাইল পায় না, জিপি ফাইল পায় না, অটো পাস। এটা কি কখনো হয়েছে বলেন আপনারা? আমরা চাই আগামী দিনে জনপ্রতিনিধিশীল সরকার, যে সরকার ক্ষমতা আসবে, অবশ্যই বিএনপি আগামী দিনে ক্ষমতা ইনশাল্লাহ আসবে। ক্ষমতা আসলে আমরা শিক্ষার মান, এদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট, সর্বোচ্চ গুরুত্ব আমরা দেবো শিক্ষা খাতে। জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজেদের মতো করে ভোট দিতে পারবে। বিএনপি অনির্বাচিত সরকারের অংশীদার হতে চায় না বলেই এই সরকারকে সমর্থন করেছিল। সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আলহাজ সুলাইমান মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য সহনীয় এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলে দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকার সময় ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল শরীফ উদ্দিন। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা
অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন, সময় ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচনের যেই টালবাহানা করা হচ্ছে তা মেনে নেওয়া হবে না। বিএনপি আন্দোলনে ছিল, প্রয়োজনে আবারও রাজপথে এজন্য আন্দোলন নামবে। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে, এক নিরপেক্ষ নির্বাচন দিয়ে, ওই খবর থেকে উঠে আসা নির্বাচন না কিংবা এড়িয়ে না, সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করব। সেই সরকারের মাধ্যমে বাকি আইন এবং সংস্কার পালন করব। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে দেওয়ার দাবি জানায় তার অনুসারীরা, কিন্তু তাকে বক্তব্য দিতে না দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নাম ঘোষণা করা হয়। এতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদের সভা পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরের সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের হস্তক্ষেপে সভার কার্যক্রম শুরু হয়। তবে তার বক্তব্যের সময়ও সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ হয়। জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে হামলা সহ নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুর সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নির্দেশেই মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়েছিল। ছাত্র আন্দোলন হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়। চাঁদপুর শহরের পালপাড়া থেকে সবুজ আহমেদ ও শিউলি আক্তার নামে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, সবুজ ও শিউলি দম্পতি পালপাড়ার দারুস সালাত মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকত। মঙ্গলবার দুপুরে শিউলি আক্তারের মা অনেক চেষ্টা করেও ঘরের দরজা খুলতে না পেরে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা খুলে সবুজকে ঝুলন্ত অবস্থায় ও শিউলিকে ঘরের মেঝেতে দেখতে পায়। এ সময় তারা শিউলির গলায় কালো চিহ্ন দেখতে পান। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিজেদের পারিবারিক কলহ ঝগড়ার জেরে পুরুষ লোকটি আত্মহত্যা করে এবং যে স্ত্রী, পুরুষের স্ত্রী, সে ফ্লোরে পড়া ছিল, তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। বাকি পরবর্তী বিষয়াদি আমরা পোস্টমর্টম রিপোর্টে জানা যাবে আসলে তাদের মৃত্যুর ঘটনার রহস্য কি। গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে 9 জনের নাম উল্লেখ করে ও 10 থেকে 12 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। হামলায় আহত মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে সোমবার রাত 10টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় আকস্মিক হামলায় আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। টাঙ্গাইলে আবারও পিকনিকের বাসের সামনে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। মঙ্গলবার উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি ঘাটাইল সড়কের মালিরচলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিল। পথে সাগরদিঘি ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত।
পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় $250,000 টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নেয় ডাকাত দল। স্থানীয়রা জানান, গত 21শে ফেব্রুয়ারি রাতেও একই জায়গায় এক ব্যক্তিকে কুপিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ডাকাত সদস্যরা। চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির মামলায় আরও 2 আসামি গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে 5 জন গ্রেপ্তার হয়েছে। এদিকে টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির পরিকল্পনাকারী আলমগীর সহ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়ে লুট হওয়া মালামাল নিয়ে এই মামলায় 5 জন গ্রেপ্তার হলো। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তার 3 জনের দেয়া তথ্যে সোমবার অভিযান চালিয়ে নেত্রকোনার পূর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে ডাকাতির পরিকল্পনাকারী আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে লুট হওয়া 4,000 টাকা এবং 2টি রূপার আংটি উদ্ধার করা হয়। আর ঢাকার আশুলিয়ার থানার ধানসোনা এলাকার পলাশবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে রাজীবের কাছ থেকে 10টি মোবাইল সেট সহ গহনা ও 3টি ব্যাগ উদ্ধার করেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আলমগীরকে 7 দিন ও রাজীবকে 5 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। নোয়াখালী সদর উপজেলায় বৃদ্ধা এক নারীকে কুপিয়ে হত্যা করেছে চোর চক্রের সদস্যরা। মঙ্গলবার বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এই ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, সোমবার রাতে ওই বাড়িতে চুরি করতে যায় প্রতিবেশী তারেক। এই সময় বৃদ্ধা তাসলিমা বেগম রোজি তারেককে চিনে ফেলায় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। শব্দ শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয় এবং নিহতের পরিবার সুধারাম থানায় মামলা দায়ের করেন। পরে তারেককে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। সেখানে 164 ধারার জবানবন্দি দেয় আসামি তারেক। পরে তাকে জেল কারাগারে পাঠানো হয়। আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট একজনকে সন্দেহ করি এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে সে ঘটনার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছিল গতকাল রাতেই। পিরোজপুরের নেসারাবাদের মিয়ারহাট বন্দরের মাছ বাজার এলাকায় আগুনে 50টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও সদর উপজেলার পাঁচপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে আরও 11টি দোকান। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মঙ্গলবার নেসারাবাদের বাজার এলাকায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 50টি দোকান পুড়ে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে দাবি করেছেন ব্যবসায়ীরা। বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক বেলাল উদ্দিন এবং স্থানীয়রা জানান, একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে মঙ্গলবার রাত 12:30টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে আগুন লাগে। এতে 11টি দোকান পুড়ে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চলছে দেশজোগ, ফিরছি বিরতির পর 71-এর সাথেই থাকুন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2 দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। সফল হতে চাও তো রোদে বের হও। গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো এন্ড লাভলি সিরাম ক্রিম। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এই প্রথম
প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় HD উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। 71 চলছে দেশযোগ। পিরোজপুরে সরু রাস্তা, অধিক সংখ্যক অটোরিকশা এবং যত্রতত্র পার্কিং এর কারণে দিন দিন বাড়ছে নগরবাসীর দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার কারণে ব্যবসা বাণিজ্যে ঘটছে বিপর্যয়। এলাকাবাসী বলছেন অটোরিকশার দৌরাত্মে ভোগান্তি কমছে না। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু পিরোজপুরের চারপাশে নদী ঘেরা থাকায় এর যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এলাকাবাসী বলছেন অটোরিকশার দৌরাত্মে ভোগান্তি কমছে না, শহরে রাস্তাঘাট প্রশস্ত করাও জরুরি হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা পার্কিং করে রাখার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে মানুষ, সাধারণ মানুষ যে রাস্তায় হাইট আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। আমাদের দোকানগুলোতে ঢুকতে পারতেছে না মানুষ, তাদের এই যত্র পার্কিংয়ের কারণে। হ্যাঁ, তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মানে আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়। অটোরিকশা, যত্রতত্র পার্কিং, তাদের দৌরত্ব দিন দিন যেভাবে বেড়ে যাচ্ছে এবং যার ফলে শহরে যে কোনো কর্নারে যানজট লেগেই আছে। তবে অটো চালকরা বলছেন শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করেন। সমস্যা হয় যে আমাদের একটা স্ট্যান্ড থাকলে আমাদের ভালো হয় এবং লোকজন চলাফেরা করতে পারে, প্রশিক্ষণের দরকার, সবারই যানজট সৃষ্টি হয় না। কালীগঞ্জের রোড হলো একটা, যাওয়া আসা করে গাড়ি একটুর দিয়েই যায় একটুর দিয়েই আসে, এর জন্য যানজট সৃষ্টি হয়। অটোগুলো তো ওরা যেখানে সেখানে থামায়, ওরা পাইলেই থামায়, পিছনে কি গাড়ি আছে কি আছে না ওরা দেখে না। পুলিশ সুপার জানান যানজট রোধে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ বিভাগ। এলাকা ভিত্তিক যে অটোগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রং করে দেব, যাতে বোঝা যায় যে কোন এলাকার কোন অটো এগুলো, সেই অটোগুলো যেন আমাদের এলাকায় না ঢুকতে পারে। আমরা অচিরেই এই বিষয়ে ব্যবস্থা নেব। জেলায় প্রায় 5000 অটোরিকশা ও 6000-এরও বেশি চালক রয়েছে। ফারদিন নীরব, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, অটোরিকশার কারণে মানুষের দুর্ভোগের কথা জানাবেন এবং এগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ভূমিকা দেখতে পাচ্ছেন? তৃষা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার সি অফিস চত্বরে। এখানে হচ্ছে পিরোজপুর জেলার যে শহরের যে প্রবেশদ্বার, এখানে আমি প্রবেশদ্বারে রয়েছি। পিরোজপুর জেলার দুই ধারে আসলে জেলাগুলো থেকে প্রতিনিয়ত আসলে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে, সেই রিক্সাগুলো কিন্তু প্রতিনিয়ত জেলার জীবিকার তাগিদে আসে। এই কারণেই কিন্তু জেলা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটি তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণেই কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, সেই সাধারণ মানুষের কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া পিরোজপুর জেলার যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, সেই শিক্ষার্থীরাও কিন্তু রাস্তা পারাপারের সময় অনেক দুর্ঘটনার শিকার হয়, প্রায় দুর্ঘটনা শোনা যায়। এছাড়া পিরোজপুর জেলার যে বিভিন্ন রাস্তাগুলো রয়েছে, সেইগুলো
যানজটের কারণে অনেক দুর্ঘটনা ঘটে, এমনটাই দেখা যায়। এছাড়া ভান্ডারিয়া ইউনিয়নের যে উপজেলা রয়েছে, সেই ভান্ডারি এবং ইউনিয়ন উপজেলা থেকে কিন্তু বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা শহরে আসার কারণে বেপরোয়া যে গতি থাকে, সেই বেপরোয়া গতির কারণে প্রায় কিছু দুর্ঘটনা ঘটে এবং নিহতের খবরও পাওয়া যায়। আমরা এমনটাই জানি। কিন্তু পিরোজপুর শহরে যে ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু এই যে জেলা পুলিশের সাথে আমি কথা বলেছি, জেলা পুলিশ সুপার আমাকে জানিয়েছে যে তারা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা উন্নত করেছে এবং বিভিন্ন পয়েন্টে তাদের ট্রাফিকের কারণে কিন্তু যানজট অনেকটাই কমানোর চেষ্টা করছে। কিন্তু তারপরেও কিন্তু জীবিকা তাগিদে বিভিন্ন উপজেলা থেকে আসলে যারা ব্যাটারি চালিত রিক্সা যারা চালক রয়েছে তারা কিন্তু জেলা শহরে ঢুকছে, যার কারণে অনেক তীব্র যানজটের দেখা যাচ্ছে। এ ব্যাপারে কিন্তু জেলা পুলিশের একটি পদক্ষেপ নিতে চলেছে। তারা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা তারা বিভিন্ন কালারের রং করে দেয় তারা চিহ্নিত করার জন্য। তাহলে রয়েছে, যেমন রয়েছে, রয়েছে এবং বলেশ্বর ব্রিজ রয়েছে, এখান থেকে তখন ট্রাফিক ব্যবস্থার কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে তারপরে কিন্তু তাদের শহরের যে যানজট সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। এমন উদ্যোগটা পুলিশ হাতে নিয়েছে, উদ্যোগটা সেটা বাস্তবায়ন করা হবে। এছাড়া জেলার যে রিক্সা চালক যারা রয়েছে তারা বলেছেন যে আসলে যত পার্কিং আমাদের করতে হয় এই কারণে, কারণ আমার নির্দিষ্ট কোনো স্থান নেই, নির্দিষ্ট কোনো জায়গা নেই। চালক যারা রয়েছে তাদেরকে যদি একটা নির্দিষ্ট স্থান ব্যাটারি চালিত রিক্সার কারণে যদি তাদের যদি একটা নির্দিষ্ট স্থান করে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে পার্কিং এবং যানজটের যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। এমনটাই বলেছে জেলার যারা ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার। জেলার যারা ব্যবসায়ী রয়েছে, মেইন রোডের পাশে যারা ব্যবসায়ী রয়েছে, আমি তাদের সাথেও কথা বলি। তারা বলছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে প্রায় কিন্তু তারা আসলে যথাযথ পার্কিং করে যাত্রী ওঠানামা করে। এই কারণে কিন্তু ব্যবসায়ীদের সাথে অনেক সময় দেখা যায় ড্রাইভার ব্যাটারি চালিত রিক্সা চালকদের সাথে বাঘ বিতরণ জড়াতে হয়। প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু ব্যবসায়ীরা বলছে যদি তাদের কিছু নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট স্থান করে দেওয়া হয় যেখান থেকে তাদেরকে আসলে যাত্রী ওঠানামা করানো হবে, এই ধরনের যদি স্থান করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ভোগান্তি থেকে সাধারণ মানুষ আসলেই অনেকটাই লাঘব হবে, এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ী এবং স্থানীয়দের। তৃষা, ধন্যবাদ তরিকুল আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে অটোরিকশার কারণে মানুষের দুর্ভোগ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। যাচ্ছি পরের সংবাদে। লক্ষ্মীপুরের ইট ভাটাগুলোতে কয়লার পরিবর্তে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মন কাঠ। 138টির মধ্যে 84টিরই কোনো অনুমোদন নেই। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে প্রতি বছরই বাড়ছে নতুন নতুন ভাটা। মরে যাচ্ছে সুপারি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। কাশি, শ্বাসকষ্ট, বুক জ্বালা সহ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। জ্বলছে ইটভাটা, 24 ঘন্টায় জ্বলছে লক্ষ্মীপুরের জনবহুল এলাকায়। যেসব ইটভাটার অধিকাংশই অনুমোদনহীন, তার উপর এসব ইটভাটায় কয়লার বদলে পুড়ছে কাঠ। ভ্রাম্যমাণ সমিল বসিয়ে বিভিন্ন প্রজাতির মোটা গাছ কেটে চিকন করে কাঠ বানিয়ে সেই গাছ ও কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। গাছ পোড়ানো ইটের ধোঁয়ার গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কোনো উদ্যোগ না থাকার অভিযোগ উঠছে। শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, মানে শিশু বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। ফল ফাঁকও হয় না এখন, যেমন আমাদের এত বড় এখন আম হইতেছে যেটুকু খাইতে পারি না। এটার আওয়াজে হিয়ার ধোঁয়ার গন্ধে সারাদিন জ্বলি যার হুই যার। আসলে আমার দৃষ্টিতে তো ক্ষতি, ঠিক আছে, এখন বিরিক ফিল না করিয়ে তো পারিনি। ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছেন জানিয়ে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, সরকারি বা পরিবেশ অধিদপ্তরের কোনো নির্দেশ মানছেন না বেশিরভাগ ভাটা মালিক। বালি বহন করে সবচেয়ে বেশি দূষণ হয়। তাদের নির্দেশনা আছে যে তারা পুরা ট্রাক তেরপাল দিয়ে ঢেকে নেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে, মালিকদের তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের এই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। আপনারা জানেন যে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমরা ইতিমধ্যেই কয়েক দফায় উচ্ছেদ অভিযান করে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছি এবং আমাদের এই অবৈধ ভাটা উচ্ছেদ অভিযান চলমান আছে। জেলায় মোট ইটভাটা রয়েছে 1.5 শতাধিক, এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 54টির। হাসান আহমেদ, ৭১। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সদর উপজেলার বারঘড়িয়ার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন, নবাব ও হিনো ইটভাটা ভেঙে দেওয়া হয় এবং প্রত্যেক ভাটা মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ জানান, পুরো জেলার অবৈধ ইট ভাটায় নিয়মিত অভিযান চলবে। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয় হয়েছে। লক্ষ্মীপুর থেকে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর থেকে কি কার্যক্রম নেওয়া হচ্ছে? অবৈধ কতগুলো ভাটা এই পর্যন্ত বন্ধ করা হয়েছে? সাথে আরেকটি বিষয় জানাবেন যে এলাকাবাসী এই পরিস্থিতিতে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন? টোটালি যদি চলে, লক্ষ্মীপুরে যে অবৈধ ইটভাটা রয়েছে, অর্থাৎ 138টির মধ্যে 54 ইটভাটার বৈধতা রয়েছে। এছাড়া বাকি সব ইটভাটাই অবৈধ। মূলত এই ইটভাটা এবং বিভিন্ন গ্রামের, অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই আমার পিছনের সারিতে, সেক্ষেত্রে এখনো এই যে চিমটি চুলার জল, এই চুলার গ্যাস, এই আশেপাশে অনেকের বসত বাড়ি রয়েছে। বসত বাড়ির লোকজন সাধারণত চুলার এবং ধোঁয়ার কারণে গাছপালা মরে যাচ্ছে একদিকে, আরেকদিকে এই লাকড়ি দিয়ে এই চিমটি জ্বালানোর কারণে সাধারণত এখানে এক ধরনের ধোঁয়া গ্যাস, এই গ্যাসের কারণে শ্বাসকষ্ট থেকে সর্দি, জ্বর এবং অনেকের ফুসফুসে আক্রান্ত হয়েছে, এমনটি স্থানীয় যে আছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নামে মাত্র অভিযান তারা পরিচালনা করা হয় এবং অভিযান নামে তারা শুধুমাত্র চিমটিটি ইটভাটা থেকে নামিয়ে তারপর তারা অভিযানে নামে মাত্র দেখায়, আর তারা ইটভাটা পুনরায় চালু করে। এভাবে এই শত শত, অর্থাৎ বছরের পর যখন ইটভাটা অবৈধভাবে তারা এভাবে প্রকাশ পায় প্রশাসনের পক্ষ থেকে, তা প্রশাসনের পক্ষ থেকে যদি জোরালো স্টেপ নেওয়া হতো, অর্থাৎ বলা চলে যে লক্ষ্মীপুরে আগে পরিবেশ অধিদপ্তর ছিল না, এখন পরিবেশ অধিদপ্তর আসার পরও এখান থেকে যে পরিবেশ অধিদপ্তরের লোকজন, এই এখানকার কিছুক্ষণ আগে এক ইটভাটার মালিক আমাদেরকে বলেছেন যে তিনি ক্যামেরায় কথা বলবেন না, তারপর তিনি কপটে বলেছেন যে এখানকার আপনারা এসব দেখিয়ে কি লাভ হবে এবং আমাদের ইটভাটা বন্ধ হবে না। পরিবেশ অধিদপ্তরের সাথে তার সদস্য আছে এবং ওনারা এর আগেও আসে এবং প্রতি মাসে মাসে তাদের দেখাশোনা করার কথা থাকে এবং তারা দেখাশোনা করে এবং তারা যখন আসে, অভিযানে আসে, তখন মাত্র কিছু চলে যায়। এতে করে ইটভাটার মালিকের কোনো ক্ষতি হয় না, আশপাশে মানুষের দুর্ভোগ এবং নানা কষ্টেই তারা থেকে যায়। তারা দাবি করেছেন যে এসব ইটভাটা দ্রুত গতিতে বন্ধ করে, অর্থাৎ যারা বৈধভাবে কাগজপত্র পায় এবং বৈধতা প্রেক্ষিতে, অর্থাৎ তা দিয়ে ইটভাটা চালানো এবং চিমটির পরিবর্তে ইটভাটা যে চুল্লি রয়েছে সেই চুল্লিটা বড় আকারে যাতে হয়, এতে করে পরিবেশে যাতে ক্ষতি না হয়, এরকম একটি দাবি করেছেন। তবে আমি আপনাকে দেখাই এখানে যে আশপাশের যে গাছপালা রয়েছে, অর্থাৎ অনেক গাছপালাই অনেক খুব ধরে গেছে এবং অনেক গাছপালায় ফুল হচ্ছে না এবং এই যে কিছুদিন পরে যে গাছে বড়ি গাছ আছে, এখানে যে নাইকেল গাছ আছে, নাইকেল এবং আশপাশের গাছগুলো অনেকটাই মরে গেছে এবং সেক্ষেত্রে এইসব বিষয়ে স্থানীয় প্রশাসন, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, তারা
বলেছেন যে এইসব ইটভাটায় তারা অভিযানে যাওয়ার পরে তাদেরকে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে প্রশাসন এ বিষয়ে কি বলছেন? প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। প্রশাসন বলছেন যে তারা অভিযান নিয়মিত করছেন এবং তারা এই অভিযান করতে গিয়ে তারা একটা বাধার সম্মুখীন হন। তারা বলছেন যে ইটভাটার মালিকরা একটি সিন্ডিকেট করে তারা একটি হাইকোর্টে একটি রিটের কাগজ করে তাদেরকে আসলেই তাদের নামমাত্র দেখায় এবং যদিও সেই রিটের বৈধতা আছে কিনা এবং বা ফটোকপি দেখানো হয় এবং অনেকটা বলতে গেলে ডুপ্লিকেট করেই তারা প্রশাসনের নাকে অর্থাৎ তাদের নজরদারি আনা হয়। সেই নজরদারিতে প্রশাসনের ওই সময় যখন অভিযানে নামে তখন তাদের এসব কাগজপত্র দেখার সুযোগ থাকে না বৈধ না অবৈধ। সেক্ষেত্রে তবে এই বিষয়টা হাইকোর্টে একটি রিট করে তারা বলছে যে এবং কিছুদিন পরে বা 5 বছর এই অনুমতির ভিতরে তারা আপনি আছেন, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আতর রহমান মনিরের সাথে, তিনি জানাচ্ছিলেন লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটার সম্পর্কে। দুর্ভোগের আরেক নাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। গুরুত্বপূর্ণ এই স্টেশনে দিন দিন যাত্রী বাড়লেও বাড়েনি আসন সংখ্যা। যাত্রীরা বলছেন এই স্টেশনে যাত্রীদের আসন সংখ্যা বাড়ানো, আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও নতুন ট্রেনের দাবি তাদের দীর্ঘদিনের। জেলা প্রশাসক জানিয়েছেন যাত্রীদের দুর্ভোগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। রাজস্ব আয়ের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রামের পরই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে 5 থেকে 7 হাজার যাত্রী। তাদের অভিযোগ, বরাদ্দ আসনের কয়েক গুণ বেশি যাত্রী হওয়ায় তাদের দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। তারা আরও অভিযোগ করে বলেন, স্টেশনটিতে কালোবাজারিদের দৌরাত্মে টিকিট পেতে সমস্যা হয়। এছাড়া 4 লেনের কাজ সম্পন্ন না হয় সড়ক পথে সহজে চলাচল করা যাচ্ছে না। ওই অনুপাতে আমাদের টিকিটও পাওয়া যাচ্ছে না। তারপর এখানে আসে অনেক সময় নিতে হয়। তিতাস কমিটার ট্রেনে তো যাত্রীদের ভাড়া করি আসন স্বল্পতা সবসময় প্রকট ছিল। তার উপরে ব্ল্যাকারদের একটা উৎপাত ছিল, দৈরত্ব ছিল, এটা এখনো বন্ধ হয় নাই। বিভিন্ন সময়ে নাগরিক সমাজের পক্ষ থেকে আসন সংখ্যা বাড়ানো সহ রুটে নতুন আন্তনগর ট্রেন এবং কালনী ও বিজয় এক্সপ্রেসের যাত্রী বিরতির দাবি করা হলেও তা বাস্তবায়িত হয়নি। ঢাকা সিলেটের মধ্যে চলাচলকারী কালনী এক্সপ্রেস ট্রেন এবং ময়মনসিংহ চট্টগ্রামের মধ্যে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার জন্য, সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা একটি আন্তনগর ট্রেন দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকারের তরফ থেকে দ্যামদিচ্ছি করে বিভিন্ন ধরনের তালবাহানা করছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সিট ক্যাপাসিটি খুবই কম। যাত্রীর তুলনায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সিট সংখ্যা অনেক কম, কয়েক গুণ বেশি যাত্রী, যার কারণে এই সমস্যা হচ্ছে। এদিকে যাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দ্রুততার সাথে ট্রেনের অন্যান্য আরও 2-1টা হয়তো বা ট্রেনের স্টপেজ দেওয়াটা খুবই দরকার। সেই হিসাবে কিছুদিন পরে হয়তো বা 26শে মার্চে নরসিংদী কমিউটার নামে একটা ট্রেন ভৈরব থেকে যাবে, এরকম একটা আমি কথা বলেছি এবং জেনেছি যে এটা যাবে। তো সেটা যদি 15-20 কিলোমিটার পিছিয়ে ব্রাহ্মণবাড়ি থেকে দেওয়া হতো, সেটা আমার মনে হয় অনেকটা যাত্রীদের ভোগান্তি লাঘব হতো আর কি। স্টেশন মাস্টারের দেয়া তথ্য অনুযায়ী এখানে আসন সংখ্যা 5.5 থেকে 600। ফারদিন নীরব, 71। চলছে দেশজোড়, ফিরছি বিরতির পর 71-এর সাথেই থাকুন। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এই মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত 71 টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। সফল হতে চাও তো রোদে বের হও,
গ্লো থাকে একই প্রখর রোদেও। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় HD উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। আচ্ছা, ৭১ চলছে দেশযোগ। গাজীপুরে পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালিয়ে ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চিতা বিড়াল, একটি বানর এবং ৮টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে। এছাড়াও এলাকার এক বিক্রেতার কাছ থেকে ২টি হনুমান এবং একটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘু সহ মোট ৪৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বন অধিদপ্তর আরও কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে সওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আর্থসামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অতিথিরা বলেন, দেশের বেকারত্ব দারিদ্র্য বিমোচনে সওয়াব ফাউন্ডেশন যে সকল প্রোগ্রাম নিয়ে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যক্তিগতভাবে জাকাত প্রদানের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এটি অধিক কার্যকর। পাবনা জেলা শহরের খুব কাছেই শহরতলির টেবুনিয়া ডাল ও তৈলবীজ উৎপাদন খামার বিএডিসির ফসলের মাঠ এখন সূর্যমুখী ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে আছে। প্রায় ৭ একর ফসলের মাঠে বাড়ি সূর্যমুখী ৩ জাতের এই তৈলবীজ ফসলের চাষ করা হয়েছে। বছরের এই সময় সূর্যমুখী ফুলের পূর্ণ হয়ে পুরো ফসলের মাঠ হলুদ রঙের বিছানো চাদরের মতো ছেয়ে আছে। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বিএডিসি পাবনার তৈলবীজ উৎপাদন কেন্দ্রে এই বছরে সূর্যমুখী ফসলের আবাদ করা হয়েছে। ৭ একর জমির ৮টি প্লটে এবারের সূর্যমুখী ফসলের আবাদ করেছেন কর্তৃপক্ষ। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষা চাষের পাশাপাশি সূর্যমুখী তেলের রয়েছে বিশেষ কদর। বিশ্ববাজারে এখন সবচাইতে দামি ভেষজ ভোজ্য তেলের মধ্যে সূর্যমুখী তেলের চাহিদা ব্যাপক। জেলার এই সরকারি প্রতিষ্ঠানটি প্রায় প্রতি বছরই বীজ উৎপাদনের জন্য এই ফসলের আবাদ করছেন। এতে একদিকে যেমন বীজ উৎপাদন হচ্ছে, অন্যদিকে মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের বিনোদন যোগাচ্ছে বিএডিসির সূর্যমুখী ফুলের ফসলের মাঠ। ঢাকা থেকে এসেছি, আমি এখানে মূলত এসেছি সূর্যমুখীর বাগানটা দেখার জন্য। বেশিরভাগই যে আমার মতো যারা ইয়েলো লাভার তাদের এটা বেশি ভালো লাগবে। প্রতি বছরই আসি এখানে, সূর্যমুখীগুলা দেখতে আমার ভালো লাগে, কারণ আসলে এরকম জায়গা আসলে খুব কমই পাবনাতে আছে। যতটুকু শুনছিলাম তার সাথে তারও বেশি মনে হচ্ছে যে প্রতিদিন শত শত মানুষ আসেন এই ফুলের মাঠ দেখার জন্য। বিনোদন প্রিয় দর্শনার্থী দ্বারা যাতে ফসলের মাঠের ক্ষতি না হয় সেই জন্য অতিরিক্ত 6 জন কেয়ারটেকারও নিযুক্ত করা হয়েছে। আমার প্রতিদিন 4-5টা করে লোক এক্সট্রা দিতে হচ্ছে, ছুটির দিনে আরো বেশি দিতে হচ্ছে যে রক্ষণাবেক্ষণের জন্য। আসলে তো আমার রক্ষণাবেক্ষণ তেমন সমস্যা না যদি দর্শনার্থী না আসতো। গত বছরের নভেম্বর মাসে বপন করা বীজ থেকে চারা গাছ বড় হয়ে সেখানে পরিপূর্ণ ফুল ও বীজ হয়েছে। 7 একর ফসলের উৎপাদন খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। আসছে মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই ফুল থেকে বীজ সংগ্রহের কাজ শুরু হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১।